আজকের টকশোর বিষয়বস্তু পিয়ার বা আনুপাতিকারে নির্বাচন গণতন্ত্রের নবদিগন্ত নাকি নতুন সংকট। প্রিয় দর্শক, স্বাগতম ভয়েস অফ উল্লাপাড়ার আরেকটি বিশ্লেষণধর্মী সময়োপযোগী টকশোতে। আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক, মতভেদ ও সম্ভাবনার আলোছায়া তৈরি করেছে। বিষয়টি হলো পিয়ার বা আনুপাতিকারে নির্বাচন। এই পদ্ধতি নিয়ে দেশের রাজনীতিতে দেখা দিয়েছে দ্বিমুখী স্রোত। এক পক্ষে এটিকে বলা হচ্ছে গণতন্ত্রের বিকাশের হাতিয়ার, অন্য পক্ষ কেউ বলছে এটি হতে পারে জাতীয় শাসন ব্যবস্থার নতুন ফাঁদ। আমাদের আজকের বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং উপস্থাপক এবি সিদ্দিকী শাওন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক প্রবাহ, আইন, সমাজ ব্যবস্থা নিয়ে লেখালেখি করে আসছেন। পিয়ার পদ্ধতি নির্বাচন বলতে আমরা সাধারণভাবে কি বুঝি, এটি কিভাবে কাজ করে এবং এর মৌলিক কাঠামো কি, এই বিষয়টি নিয়ে আমি প্রথমে আপনার কাছে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি ভয়েস অফ উল্লাপাড়াকে এই সুন্দর আয়োজনের জন্য, বিশ্লেষণ ধর্মী সমসাময়িক প্রেক্ষাপটের উপরে আজকের আয়োজনের জন্য। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন, যেই প্রশ্নটা এখন সারা বাংলাদেশে বেশ আলোচিত। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, পিয়ার পদ্ধতি আসলে কি? তো আমরা যদি বলি, পৃথিবীর গণতান্ত্রিক যত দেশ আছে, গণতান্ত্রিক ব্যবস্থায় 7 ধরনের নির্বাচন হয়। নির্বাচনগুলোর মধ্যে 2 ধরনের নির্বাচন বেশ জনপ্রিয় গণতান্ত্রিক দেশগুলোতে। নাম্বার 1, ফার্স্ট দ্য পোস্ট, যেটাকে বলা হয় ওয়েস্টমিনিস্টার নির্বাচন। আরেকটা হলো এই পিয়ার নির্বাচন। তাহলে পিয়ার নির্বাচন বোঝার আগে আমরা যদি একটু ওয়েস্টমিনিস্টার নির্বাচন নিয়ে একটু কথা বলি, সেটা হলো ওয়েস্টমিনিস্টার নির্বাচন, এই ধারণাটা ইংল্যান্ডের লন্ডন অফ প্যালেস হাউস থেকে এসেছে। এবং ওয়েস্টমিনিস্টার নির্বাচন হচ্ছে বাংলাদেশে যে বর্তমান পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা আছে, বিগত 54 বছর ধরে যেটা চলছে, এই নির্বাচনটাকে আসলে মূলত বলা হয় ওয়েস্টমিনিস্টার নির্বাচন। অর্থাৎ নির্দিষ্ট একটি এলাকায়, সীমানায় বা আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থাকবে, স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারে। সর্বোচ্চ ভোট যে প্রার্থী পাবে তিনি পার্লামেন্টে মেম্বার হয়ে যাবেন। এটা ওয়েস্টমিনিস্টার নির্বাচন। আর পিয়ার নির্বাচনটা আসলে কি? পিয়ার নির্বাচনটা হচ্ছে, পিআর হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটা হলো আনুপাতিক নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন, শতকরা একটা নির্বাচন। তার মানে এই নির্বাচনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আসনে প্রার্থী থাকবে না। অর্থাৎ সারা বাংলাদেশে কোথাও কোনো প্রার্থী থাকবে না, থাকবে শুধুমাত্র দল এবং ওই দলের মার্কা। সারা দেশে যে ভোট হবে, এই ভোটকে একত্রিত করে যেই পার্সেন্টেজ দাঁড়াবে, ওই পার্সেন্টেজ অনুযায়ী ওই দল ততগুলো আসন পাবে। যেমন কোনো দল যদি মাত্র 1% ভোট পায়, তো বাংলাদেশের আসন 300, সেই ক্ষেত্রে ওই দল কিন্তু 3টা আসনের ভাগিদার হবে। তো এইভাবেই মূলত ভাগ হবে, কোনো প্রার্থীও থাকবে না এবং কোনো দল থাকবে, মার্কা থাকবে, মানুষ ওই মার্কাটাকে ভোট দেবে। এবি সিদ্দিকী শাওন সাহেব, আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের কোন কোন গণতান্ত্রিক দেশে এই পদ্ধতি চালু রয়েছে এবং তাদের অভিজ্ঞতা কি বলে? সত্যিকার অর্থে আপনাকে যদি বলি, 1899 সনে প্রথম বেলজিয়ামে এই পিয়ার পদ্ধতির নির্বাচন শুরু হয় এবং বর্তমান পৃথিবীতে আপনার প্রায় 91টা দেশে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু আছে। সেক্ষেত্রে আমরা যদি ইউরোপের কথা বলি, ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এই দেশগুলোতে কিন্তু চলছে। আমাদের এশিয়া মহাদেশে কিন্তু ইন্দোনেশিয়া এবং নেপালে কিন্তু এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিন্তু চলছে। এবং আমাদের বাংলাদেশে যে বর্তমান পদ্ধতিতে যে নির্বাচন হয়, ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, যেটাকে ফার্স্ট পদ্ধতি আমরা বলি, এটা 50টারও কম দেশে আসলে বর্তমানে আমাদের দেশে নির্বাচন আছে আর কি। তো আপনি যেসব দেশের কথা বললেন, আমরা জানি বর্তমানে যেসব দেশ সবচেয়ে ডিসিপ্লিন, নিয়ম নীতি এবং সুখের দিক দিয়ে, আমরা শান্তির দিক দিয়ে, যেরকম ফিনল্যান্ড, নেদারল্যান্ড, তো এই দেশগুলো কি এই পদ্ধতিতে হয়ে থাকে? হ্যাঁ, অবশ্যই এই দেশগুলোতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। থ্যাংক ইউ। আপনার কাছে আমাদের এবারের প্রশ্ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ইতিবাচক দিকগুলি কি কি, আর দেশের কল্যাণে কিভাবে এটি অবদান রাখতে পারে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। পিয়ার পদ্ধতিতে যখন নির্বাচন হয়, আমি আগেই বলেছি যে সারা দেশে কোনো প্রার্থী থাকে না, দল থাকবে এবং শুধুমাত্র মার্কাটা থাকবে। সেই ক্ষেত্রে কি হবে, কোনো নির্দিষ্ট আসনে আমি এমপি হব, এই চিন্তায় আমি আমার চাঁদাবাজ বাহিনী
আমার টেন্ডার বাহিনী, আমার সুবিধাভোগী, আমার মাস্তান বাহিনী, এগুলো দিয়ে আমি কেন্দ্র দখল করতে কিন্তু যাব না। কারণ আমি জানি না যে আমাকে আদৌ নির্বাচনের পরে দল আমাকে মনোনয়ন দিবে কিনা, আমি এমপি হতে পারবো কিনা। সেক্ষেত্রে পেশি শক্তি, তারপরে আমাদের দেশে তো কয়েক প্যাকেট বিড়ির বিনিময়ে আমাদের দেশে ভোট বিক্রি হয়ে যায়। সেক্ষেত্রে টাকা ছিটিয়ে দেয় পাবলিকের কাছ থেকে, ভোট কালেকশন এটা থাকবে না, কেন্দ্র দখল থাকবে না, পেশি শক্তি থাকবে না, এবং এই ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে মাস্তানি এগুলো কিন্তু চলবে না। তাহলে আমাদের দেশে যে নির্বাচনকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলার অবনতি এবং প্রচুর প্রাণহানি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অনেকটাই আশা করা যায় যে এটা রোধ হবে। এটা হলো একটা প্রথম ভালো দিক। দ্বিতীয় ভালো দিক হলো যে কোনো দল সরকারে গিয়ে স্বৈরাচার হতে পারবে না। কিভাবে? ধরুন যদি এমন হয় যে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের কথা বলি, কোনো দল মাত্র 25% ভোট পেয়েছেন একটা আসন থেকে, সে সর্বোচ্চ ভোট পেতে পারে। বাকি যে বিরোধী দল থেকে আরো 4-5টা ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু 75% ভোট পেয়েছে, কিন্তু বিভক্তি হওয়ার কারণে তাদের এই ভোটগুলো কিন্তু নষ্ট হয়ে গেল। এই 25%টাই কিন্তু সর্বোচ্চ ভোট পেয়ে পার্লামেন্টে গেল। তার মানে কম পরিমাণ ভোট পেয়ে অধিক আসন পেয়ে একটা দল ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে যায়, কারণ তিনি একাই কোনো আইন পাশ করার জন্য যথেষ্ট হয়ে যায়, আর বিরোধী দলকে পাত্তা দেওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ছোট্ট একটা দল 1% ভোট পেলেও তো 3টা আসন পায়। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে কোনো দলই এককভাবে সরকার গঠনের সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে জোটবদ্ধ সরকার, কোয়ালিশন গভর্নমেন্ট কিংবা জাতীয় সরকার গঠন করতে বাধ্য হয়। এতে করে কি হয় যে আপনার যে কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল সেটেলমেন্ট, আলোচনার ভিত্তিতেই কেবলমাত্র নেওয়া সম্ভব। এটা অত্যন্ত একটা ভালো দিক, অর্থাৎ স্বৈরাচার হওয়ার কিন্তু সুযোগ থাকে না। আর আরেকটা কথা হলো, ভোট নষ্টের কোনো সুযোগ নাই। সারা দেশের সমস্ত ভোটারদের ভোটই কার্যকরী, মানে একটা এলাকার জনগণের ভোটের যে ক্যান্ডিডেট যে জিতে গেল, সে যদি সরকার গঠন করতে নাও পারে, কিন্তু আপনি সংসদে সে প্রতিনিধিত্ব করার সুযোগ তার রয়েছে। না, এখানে কিন্তু ক্যান্ডিডেটই থাকছে না। রাইট, ক্যান্ডিডেট তো থাকছেই না। সেক্ষেত্রে দলীয় প্রধান বা দলীয় সমন্বয় কমিটি তারা যাকে দেবে সে তখন। তো ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আরেকটি প্রশ্ন করব, এই পদ্ধতির ঝুঁকি কোথায়? এর ফলে কি রাজনৈতিক অস্থিরতা, জোট সরকারের অকার্যকারিতা কিংবা জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়? খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। আমি বলেছি পিআর পদ্ধতির সুবিধা হলো স্বৈরাচার সরকার কখনোই হতে পারে না। অসুবিধা হলো যে আমাদের দেশের যে দলগুলোর অবস্থা, এই দলগুলোর ভেতরে তো আসলে গণতন্ত্র নাই। 2-1টি দল ছাড়া গণতন্ত্র নাই, দলের ভেতরেই গণতন্ত্র নাই, আভ্যন্তরীণ গণতন্ত্র নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হলো যে কোনো দল যখন মনে করেন 120টা আসন পেল আনুপাতিক হারে, তখন কি হবে? ওই দলের প্রধান এবং তার সমন্বয় কমিটি যাকে ইচ্ছা তাকে এমপি দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে কি হবে? দলীয় প্রধান তিনি তার দলের ভেতরে স্বৈরাচার হতে পারবে, সরকারে হতে পারবে না, দলের ভেতরে স্বৈরাচার হয়ে উঠবে, এবং তার দলের মধ্যে গণতান্ত্রিক কোনো পদ্ধতি নাও থাকতে পারে, তিনি একক ক্ষমতার চলে যেতে পারে। এবং আরেকটা হলো যে আগে কিন্তু বর্তমান পদ্ধতিতে জনগণ টাকা খেতে পারেন, আর এখন কি হলো? দলের প্রধান চাইলে 500 কোটি টাকায় বলে দিতে পারে তুমি এমপি, 500 কোটি টাকা দাও, কারণ সিট তো আমার হাতে। এটা হচ্ছে একটা অসুবিধা। পিআর পদ্ধতির এই নির্বাচনের ক্ষেত্রে যেটা একটা বড় সমস্যা হতে পারে সেটা হলো যে গভর্নমেন্টের ইনস্টেবিলিটি। কেমন? ধরুন কোনো দল তো একক সরকার গঠন করতে পারছে না, তাহলে ছোট ছোট অনেকগুলো দল নিয়ে কিন্তু সরকার গঠন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে সরকার কোনো একক সিদ্ধান্ত নিতে পারছে না। আবার বিরোধী দলগুলো তারা কিন্তু বলতে পারবে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা সরকার থেকে বের হয়ে যাব। তার মানে ঘন ঘন সরকার ভেঙে যেতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি যদি আপনাকে একটু উদাহরণ দেই, বেলজিয়ামে প্রথমেই পিআর পদ্ধতি হয়। আজকের বেলজিয়াম 2 ভাগে বিভক্ত। তাদের একটা ভাগের নাম হচ্ছে ফ্লেমিশ, যারা ওলন্দাজ ভাষায় কথা বলে, তারা সংসদে আসে পিআর পদ্ধতিতে। আবার আরেকটা অংশ যারা অ্যাকচুয়ালি যাদেরকে বলা হয় ওয়ালুন, তারা ফরাসি ভাষায় কথা বলে, তারাও সংসদে আসে। তো মাঝখানে কি হচ্ছে? তারা কিন্তু আলাদা
ভাষা আলাদা, স্কুল আলাদা, আইন আলাদা, সাংবাদিক আলাদা, মিডিয়া, তাহলে কিন্তু ওই ফ্লেমিশদেরও আলাদা, আবার ওইদিকে আপনার ওয়ালুনদেরও আলাদা বেলজিয়ামে, তার মানে পুরো বেলজিয়াম কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্টের যে ইনস্টেবিলিটি এটা কম থাকে, সরকার ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এবং আপনাকে যদি বলি, এই যে ছোট ছোট দল, বিশেষ করে যারা একটু নাস্তিক্যপানাকে সাপোর্ট করে, যারা একটু বাম ঘেঁষা দল, যারা একটু রয়ের এজেন্ট কর্তৃক, এই দলগুলোকে কিন্তু এদেশের মানুষ কোনোদিনও ভোট দেয় না, তারা কিন্তু আসন পায় না। কিন্তু পিআর পদ্ধতিতে কি হবে, পার্সেন্টেজ আকারে যদি 0.5% পায় তাও তো একটা আসন চলে গেল। সেক্ষেত্রে এরা কি করে, এরা কিন্তু সংসদে গিয়েই এরা কিন্তু ঝামেলা তৈরি করার চেষ্টা করবে, এবং এদের উপরে কিন্তু স্বাভাবিকভাবেই বিদেশি শক্তি ভর করে এদের দিয়ে বিশৃঙ্খলা করানোর সুযোগ পায়। এটা হচ্ছে পিআর পদ্ধতির একটা নেগেটিভ দুর্বলতা। আমাদের শেষ প্রশ্ন, এই পদ্ধতি বাস্তবায়িত হলে দেশে কি আবারও ফ্যাসিবাদ বা প্রতিবেশী কোনো রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে? আপনি কি কোনো রাজনৈতিক হুমকির সম্ভাবনা দেখেন এতে করে? খুব চমৎকার কথা বলেছেন। এক একজনের এক একটা মত তো থাকতেই পারে, তবে আমার কাছে মনে হয় যে পিআর পদ্ধতিতে অন্তত এইবারের জন্য যদি হয়, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা এবং ভারতীয় আধিপত্যবাদ বিস্তার পাওয়ার একটা সুযোগ থাকে। কারণ হলো যে যখন বর্তমান যে নির্বাচন আমাদের হয়, বর্তমান যে পদ্ধতি, এই পদ্ধতিতে কোথাও স্বতন্ত্র থেকে দাঁড়ালে আলাদা আলাদা মার্কা পাবে। সেক্ষেত্রে এই স্বতন্ত্রগুলোকে কিন্তু আমরা জানি যে ফ্যাসিবাদের দোসর, তারা কিন্তু জনগণ ভোট দেবে না। কিন্তু যখন পিআর পদ্ধতি হবে তখন কোনো ক্যান্ডিডেট থাকবে না, শুধু থাকবে একটা মার্কা আর একটা দল। সেই দলটা কিন্তু মানে যে কোনো একটা দল তারা নাম দিয়েই একটা মার্কা নিতেই পারে নির্বাচন কমিশন থেকে, এবং সেই দলে যদি আপনি দেখেন জাতীয় পার্টি 7% ভোট, আওয়ামী লীগের 30% ভোট, হিন্দুদের 5% ভোট, টোটাল ভোটের যদি আমি ধরি যে অর্ধেকও যদি ভোট কেন্দ্রে গিয়ে ওই মার্কাটাকে যদি ভোট দেয়, এবং একটা মার্কাকে পরিচিত করানো কিন্তু কঠিন কিছু না, তাহলে কি হবে, সেক্ষেত্রে যদি 25% টোটাল ভোট পায়, আপনি দেখেন কত আসন তারা পেয়ে যাচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি সরকারের একটা অংশ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু গভর্নমেন্ট ভেঙে দেওয়ার একটা সুযোগ নিতে পারেন, এবং তাদের কাঁধে ভর করে ভারত কিন্তু সুযোগ নিতে পারে, সুযোগ নিতে পারে, এবং বিভিন্ন ভাবে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তো লাস্ট আপনাকে আমি যদি একটু বলি, আমার কাছে মনে হয় বাংলাদেশে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই বছর অন্তত পক্ষে আমরা নিম্নকক্ষে আমরা এই পিআরে যদি না যাই, সারা দেশে আমাদের বর্তমান প্রচলিত পদ্ধতিতে যদি নির্বাচন করি, বিভিন্ন আসন থেকে জিতে আসুক, অসুবিধে নেই। আর উচ্চ কক্ষে আমরা পিআর পদ্ধতি যদি দিই, কারণ উচ্চ কক্ষে কিন্তু বাজেট থাকে না, তারপরে কোনো আইন পাস থাকে না, শুধুমাত্র কিছু নিয়োগ টিয়োগ থাকবে আর কি। এটা আমরা উচ্চ কক্ষে পিআরটা আমরা টেস্ট করতে পারি দুই একটা নির্বাচনে, সেক্ষেত্রে ফ্যাসিবাদের ফেরার সুযোগ কমে যায়। যে আরেকটা ব্যাপার যদি আপনাকে বলি, বিভিন্ন দল যদি নির্বাচনের ক্ষেত্রে এই পিআরের ব্যাপারটা এখন না গিয়ে যদি বরং 8 বিভাগে 8 দিনে নির্বাচনের দাবি করে, সেক্ষেত্রে কিন্তু এক একটা বিভাগে বেশি পরিমাণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সবকিছু রাখা যাবে, বিমান দিয়ে টহল দেওয়া যাবে, সিসি ক্যামেরা বসানো যাবে। সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র দখলে সুযোগ থাকছে না। আপনি চাচ্ছেন যে ভোটের নিরাপত্তা, স্বচ্ছতা এটা প্রতিষ্ঠিত বেশি হবে। তাহলে বর্তমান পদ্ধতিতেই কিন্তু আমরা সুষ্ঠু ভোট কিন্তু করতে পারছি যদি 8 বিভাগে 8 দিনে নির্বাচন হয়। এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেভাবে হয়, হ্যাঁ, এভাবে কিন্তু হতে পারে। তো অনেক চমৎকার। আমরা শেষের দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, বহু কাঙ্ক্ষিত, বহু ত্যাগের ফসল হিসেবে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে এগিয়ে আসছে। এই নির্বাচন শুধু সরকার গঠনের প্রশ্ন নয়, এটি হবে ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থা, ক্ষমতার কাঠামো এবং গণতন্ত্রের দিক নির্দেশনার লড়াই। আজকের আলোচনার আলোয় আমরা ভবিষ্যতের দিকে একটু স্পষ্টভাবে তাকাতে পারলাম বলে আমরা মনে করছি। আবার দেখা হবে আরেকটি জ্বলন্ত কোনো ইস্যু নিয়ে, নতুন কোনো বিশ্লেষকের সাথে। আজকের মতো এখানে শেষ করছি। আমি হাফিজুর রহমান বাবলু, ভয়চা উল্লাপাড়া থেকে। বিশ্লেষণ থাকুক যুক্তির আলোয়, মত পার্থক্য থাকুক সৌহার্দ্যের ছায়ায়।